ঠিক আছে, যেটা বলছি আর কি, এক্সামের জন্য তো ইম্পর্টেন্ট না। আর এটা নর্মাল হচ্ছে, তুমি সার্চ দিলেই পাবা বেসিনের ক্লাসিফিকেশনটা। আর যদি পরবর্তীতে তোমাদের মানে আরো এটা মনে হয় যে পাচ্ছ না, তাহলে আমাকে বলবা, আমি দিয়ে দিব আর কি। মেনলি তিনটা টার্মের উপরেই, ওশান বা নদীর বেসিনটা, বা হচ্ছে বেসিনে কি ধরনের রিসোর্স আছে, আর হইতেছে কি ধরনের সেডিমেন্ট দিয়ে বেসিন ফিল হয়েছে, এই টার্মস গুলোর উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশন গুলো করা হয়। একদম এক্সাক্ট স্পেসিফিক কোনো ক্লাসিফিকেশন নেই, ঠিক আছে? তো আমরা হচ্ছে আজকের লেকচারটা শুরু করি। আজকে হইতেছে এই চ্যাপ্টারের লাস্ট লেকচার আর কি, চ্যাপ্টার 2 যেটা পড়াচ্ছি আমি বদরুল ইমাম স্যারের বই থেকে, ওটার লাস্ট টপিক আছে। তোমরা স্ট্র্যাটিগ্রাফি সম্পর্কে জানো? স্ট্র্যাটিগ্রাফি এই টার্মটার সাথে কি পরিচিত? না ম্যাম, ম্যাম কিছুটা পরিচিত। যে মানে যে বলতেছো পরিচিত, সে কি একটু বলতে পারবা? এটা মানে একটু নরমাল বললেই হবে, একদম বুকিশ কথা না বলে, যেটা তুমি বুঝো বলতে পারো, আইডিয়া যতটুকু আছে। ম্যাম এটা হচ্ছে মানে রক লেয়ারের উপর একটা স্টাডি আর কি, মানে রক লেয়ার্স এন্ড লেয়ারিং যেটা বলে, মানে সেডিমেন্টারি রকস এর স্টাডির ক্ষেত্রে এই টার্মটা আছে, মানে ভূস্তর। হ্যাঁ ঠিক আছে, একদম ওই রকমই বেসিক এটাই। তাহলে আজকে শুরু করি আমরা। দেখো যে যদি নরমালি স্ট্র্যাটিগ্রাফি, তো যেটা কথা শোনা যাচ্ছে আমার? জি ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো স্ট্র্যাটিগ্রাফি যেটা, একজন তো অ্যান্সার দিল যে হচ্ছে রক লেয়ার গুলা সম্পর্কে যে স্টাডি করা হয়, তো মেইনলি ওইটাই, রক লেয়ার বা হচ্ছে রকটা কি টাইপের, মানে নেচার বলো বা কম্পোজিশন বলো, এগুলো নিয়ে যে স্টাডি গুলা হয়, মোটামুটি এটাকে স্ট্র্যাটিগ্রাফি বলা হয়। ঠিক আছে, তো এখন আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে বাংলাদেশের স্ট্র্যাটিগ্রাফি নিয়ে পড়বো, ঠিক আছে? তো এটা আমাদের কেন লাগতেছে, আমরা যদি বলি যে হ্যাঁ এটা পড়ে মানে আসলে কি লাভ, এটা পড়ে কি করবো আমরা? এর মেইনলি কাজ হচ্ছে, যেমন ধরো কোনো একটা প্রোডাকশনের কাজ করার, সাপোজ কোথাও আমরা হচ্ছি, যেমন বাংলাদেশে যে কোল ফিল্ডটা আছে, হুট করে তো ওখানে আমরা কোল পেয়ে যাইনি, যে একদিন হঠাৎ করে দেখলাম যে আমরা ওখান থেকে কোল প্রোডাকশন শুরু হয়েছে, এরকম না। অনেক বছর কিন্তু স্টাডি করা লাগে, যে আসলে যে আমি এখানে কাজ শুরু করব, আমি মানে প্রফিটেবল কোনো রিসোর্স এখানে পাবো কিনা, এটা জানার জন্য আমার রক টাইপ বা ওইখানকার যে এনভায়রনমেন্ট, যে জিওলজিক্যাল এনভায়রনমেন্ট আছে, সেটা সম্পর্কে হচ্ছে পড়াশোনা করতে হবে। আচ্ছা, মাইক গুলা মিউট রাখো তোমরা সবাই। তারপর ওইটা যেটা বলতেছিলাম, যে জিওলজিক্যাল এনভায়রনমেন্ট সম্পর্কে আমাদের জানতে হবে, অনেক পড়াশোনা করতে হবে। তো এটা তো ধাপে ধাপে, তোমরা যখন আরো সামনে আরো সাবজেক্ট পড়বা, যে পেট্রোলিয়াম আর মাইনিং এ, তখন দেখবা যে হচ্ছে এক এক ইঞ্জিনিয়ারদের এক এক কাজ, ঠিক আছে? একজন রিজার্ভার ইঞ্জিনিয়ার যে কাজটা করে, আরেকজন জিওলজিস্ট, এই দুজনের কাজ কিন্তু সেম না। দুজন দুই দিক থেকে কাজ করে, কাজটা কোরিলেটেড, বাট কাজ পুরাটাই আলাদা, ঠিক আছে? এখন ধরো একজন পেট্রোলিয়াম জিওলজিস্ট, ফার্স্ট অফ অল যে কাজটা আমাদের করতে হবে, যে আমরা একটা এরিয়া, ধরো এই এরিয়াতে হচ্ছে সামনে আমরা ধারণা করা হচ্ছে যে এই এরিয়াতে আমরা কোনো ন্যাচারাল রিসোর্স পাবো, সেটা যে কোনো কিছু হতে পারে, যে কোনো মিনারেল হতে পারে বা পেট্রোলিয়ামও হতে পারে। তো আমাদের আগে কি করা লাগবে, আগে স্টাডি করা লাগবে এরিয়াটাতে, যে এই এরিয়াটার আসলে ফরমেশনটা কি রকম। আদৌ এই আমি তো মাটির উপর থেকে টের পাবো না যে আমার মাটির এত কিলোমিটার বা এত মিটার ভেতরে আসলে কি কি আছে, বা আমি হুট করে ওখানে এক্সট্রাকশন যদি আমি বলি, যে ডিগিং করতে পারবো না, মানে খুঁড়ে দেখতে পারবো না ভিতরে কি আছে। আমার অবশ্যই আগে স্টাডি করা লাগবে, কারণ এগুলো অনেক খরচের ব্যাপার। আমি একটা জায়গা শুধু শুধু মানে কোনো স্টাডি না করে জাস্ট খালি মাটি উঠিয়ে বা ওই সারফেসটা আন্ডারে গিয়ে দেখলাম, দেখা গেল আমি কিছুই পাচ্ছি না, এটা কিন্তু একদম একটা লস প্রজেক্ট। এগুলো যখন আরো আগাবার সামনে আরো পড়বা, তখন হচ্ছে
মানে ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে। তো মেইনলি এখন জিওলজিস্টের যেটা কাজ আমি সেটা নিয়ে বলি। তো পেট্রোলিয়াম জিওলজিস্টের কাজ হচ্ছে কোন একটা এরিয়া, তো ওই এরিয়ার যে তোমার রক লেয়ার গুলা আছে বা সারফেসের যে লেয়ার গুলা সেগুলো সম্পর্কে হচ্ছে তোমার পড়াশোনা মানে আগে একটা রিপোর্ট করা। ঠিক আছে, তো রিপোর্ট করার জন্য মেইনলি কি কি লাগবে, তাদের মেইন ফোকাসটা হচ্ছে যে ওই যে মানে সারফেসটা, ধরো একটা এরিয়া, একটা স্পেসিফিক এরিয়া আমরা নিলাম। সাপোজ আমরা যে দুইটা জোন পড়ে এসেছি আগের লেকচারে, স্টেবল প্ল্যাটফর্ম আর একটা হচ্ছে ডিপ যে বেসিনটা। তো এরকম দুইটা জোনের যে কোনো একটা এরিয়া বা যে কোনো একটা ডিস্ট্রিক্টের কথাই তুমি চিন্তা করো, যেমন ধরো হচ্ছে দিনাজপুরের একটা এরিয়াতে ধারণা করা হচ্ছে ওই জায়গাটায় আমি কোল পাবো বা কয়লা পাবো, কয়লার মিনারেল বা অন্য কোনো মিনারেল আমি পাচ্ছি। তো ফার্স্ট অফ অল জিওলজিস্টদের ডাকা হবে যে আপনারা আসেন এখানে স্টাডি এনভায়রনমেন্টটা স্টাডি করে আমাদের জানান যে আদৌ এখানে মানে কোল পাওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা। তো তখন তারা কি করবে, ওই যে এরিয়াটা, ওই এরিয়াটার রকের লেয়ার বা হচ্ছে তোমার যে সারফেস, ঠিক আছে, লেয়ার মানে তো বুঝতেছো রক লেয়ারটা। জি হ্যাঁ, লেয়ার মানে তো নরমালি রক লেয়ার হইতেছে ধরো মানে একটা জায়গায় একই ধরনের রক তো আমরা অনেক ধরনের জানি, সেডিমেন্টারি রক হতে পারে, ইগনিয়াস হতে পারে, ভলকানিক হতে পারে, এরকম অনেক ধরনের রক থাকে। তো লেয়ার মেইনলি বুঝে মানে এখানে বোঝানো হইতেছে যে কিভাবে আছে এক জায়গায়। আমরা যেরকম বলছি যে হচ্ছে নদী থেকে সেডিমেন্ট গুলা ফ্লো হয়ে এসে এই বেঙ্গল বেসিনটা ফিল আপ করে দেন আজকের এই বাংলাদেশটা ফর্ম হচ্ছে বা আগে থেকে হয়ে আসতেছে। তো বাট সেডিমেন্ট মানে সেডিমেন্ট জমা হয়ে কিন্তু সেডিমেন্টারি রকই আছে তা না। তোমরা যখন আগে রক সাইকেল পড়ে এসেছো তখন দেখেছো না যে সেডিমেন্টারি রক বা হচ্ছে এই ধরনের ইগনিয়াস একটা কিন্তু আরেকটা এরকম এনভায়রনমেন্টে থাকতে থাকতে বা হাই প্রেসার টেম্পারেচার বিভিন্ন ভাবে এটা এক রক থেকে আরেক রকে কনভার্ট হয়ে যাচ্ছে, এটা তো জানো। হ্যাঁ, এটা এটা তো আইডিয়াটা ক্লিয়ার যে ইগনিয়াস রক যদি অনেক হাই টেম্পারেচার প্রেসারে থাকে একটা টাইমে হতেছে গিয়ে সেডিমেন্টারি রক হয়ে যাচ্ছে। রক সাইকেলটা যদি তুমি দেখো, যেমন আজকে যদি এই লেকচারটা পড়ো তাহলে হচ্ছে রক সাইকেলটা দেখার সময় দেখবা যে হচ্ছে একটা রক আরেকটা রকে খুব মানে অনেক, এটা অনেক বড় প্রসেসের ব্যাপার, বাট কনভার্ট হচ্ছে। এরকম সেডিমেন্টারি রক গুলা যখন জমা হচ্ছে আস্তে আস্তে, যখন এটার উপর আরো লেয়ার পড়তেছে তখন চেঞ্জ হয়ে যায় রক লেয়ার গুলা। তো পেট্রোলিয়াম জিওলজিস্টদের কাজ হচ্ছে এই রক লেয়ার গুলা সম্পর্কে পড়াশোনা করবে, মানে পড়াশোনা বলতে দেখবে, ইনভেস্টিগেট করে দেখবে এবং কি করবে এই যে লেয়ার গুলা এগুলাকে হচ্ছে ধরো দেখা যাবে কিছু লেয়ার একদম ইউনিফর্ম সেম, একটা এরিয়াতে দেখলাম যে সবগুলা সেডিমেন্ট মানে সেডিমেন্টারি রক, আরেকটা এরিয়াতে গিয়ে দেখলাম ওইখানে যে সারফেসটা আছে পুরোটাই হচ্ছে শেল রক বা লাইমস্টোন। এরকম এক একটা যে টাইপ এগুলার উপর ডিপেন্ড করে হচ্ছে ক্লাসিফাইড করবে। তারপরে হচ্ছে এক একটা মানে যে এই যে স্তূপ গুলা, মানে এখানে বলা আছে তোমরা যদি স্লাইডটাই দেখো যে সাব ডিভাইডেড দ্য পাইল অফ সেডিমেন্টারি লেয়ার্স। পাইল মানে হচ্ছে স্তূপ, একসাথে জড়ো হয়ে থাকা বা জমা হয়ে থাকা। তো এই সেডিমেন্টারি লেয়ার স্তূপ গুলাকে হচ্ছে তোমার ভালো করে এক্সপ্লেইন করে এবং যেটা একদম আমাদের কাছে বোধগম্য বা সুইটেবল একটা সুইটেবল ভাবে এটাকে প্রেজেন্ট করতে ইউনিটে কনভার্ট করবে, মানে ইউনিট হিসেবে নাম দিবে আর কি ওই ইউনিটটা, যে হ্যাঁ এই ইউনিটটা এরকম, এই ইউনিটটা এইরকম, এবং ওই ইউনিটের পরবর্তী একটা নামও দেওয়া হবে। যেমন সামনে আমরা যখন আরো পড়বো তখন দেখবো যে এক একটা ফরমেশনের এক এক ধরনের নামও আছে। তো যদি স্ট্র্যাটিগ্রাফির একদম পিওর একটা ডেফিনেশন আমরা দেখি, তো নিচে ডেফিনেশনটা দেওয়া আছে, এখানে হচ্ছে ব্রাঞ্চ বানানটা ভুল আছে, যাই হোক এটা টাইপিং মিস্টেক। ব্রাঞ্চ হচ্ছে, এটা তো ভুল হয়ে গেছে, ব্রাঞ্চ মানে তো খাবারের ইয়া হয়ে গেছে, এটা ব্রাঞ্চ হবে বিআরএ, দেখতে পাচ্ছ, এটা একটু ঠিক করে নিও বা আমি তোমাদের যেটা দিব সেটাতে আমি মডিফাইড করে দিব স্লাইডটা, ঠিক আছে। তো আমি যদি স্ট্র্যাটিগ্রাফির ডেফিনেশনটা বলি সেটা হচ্ছে যে জিওলজির একটা ব্রাঞ্চ যেটা কি নিয়ে ডিল করে, মেইনলি ডিল করে হচ্ছে স্ট্রাটিফাইড যে রকটা আছে তার ফরমেশন, কম্পোজিশন এবং সিকোয়েন্স কোরিলেশন নিয়ে। তো কোশ্চেন আসতে পারে ম্যাম স্ট্রাটিফাইড রকটা কি, কারো কি আইডিয়া আছে স্ট্রাটিফাইড রক কি বা এটা দিয়ে কি বুঝাচ্ছে? রক তো বুঝেছি, বাট স্ট্রাটিফাইডটা কি? এনিওয়ান? আচ্ছা আমি বলে দিচ্ছি, স্ট্রাটিফাইড মানে হচ্ছে একটা লেয়ারে অ্যারেঞ্জ হয়ে থাকা, ঠিক আছে। এটা হচ্ছে ধরো ধরো নিচে সেডিমেন্টারি রক, উপরে শেল রক, লাইমস্টোন, এইভাবে একটার উপর একটা লেয়ার, বা ধরো সেডিমেন্টারি রকেরই এক একটা লেয়ার। লেয়ার মানে হচ্ছে মাঝখান, ওদেরকে হচ্ছে আলাদা করা যাচ্ছে, এই টাইপের লেয়ার গুলা যখন স্তূপ আকারে থাকে
বা হচ্ছে এরকম স্তূপ করে একটা বড় ফরমেশন ক্রিয়েট করে বা একটা রক ফরমেশন ক্রিয়েট করে, সারফেস ক্রিয়েট করে। তো এই যে ফরমেশনটা, এটার যে কি কম্পোজিশন, কম্পোজিশন বলতে এখানে যে ধরো কোনো মিনারেল আছে কিনা বা হচ্ছে এটা কি ধরনের রক, এগুলা। তারপর সিকোয়েন্স মানে হচ্ছে যেটা আমি বললাম ফার্স্টে, যে একটা এরিয়া যখন বা আমি এরিয়া স্টাডি করবো তখন দেখবো তার একটা লেয়ার হচ্ছে সেডিমেন্টারি রক, একটা হচ্ছে শেল রক, উপরে উপরে একটার উপর আরেকটা সিকোয়েন্সিয়ালি যখন সাজানো আছে এটা দেখবো। এবং এই যে এটাকে কোরিলেট করা, যেমন আমি একই জায়গার, ধরো বাংলাদেশ এবং ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি, ঠিক আছে, ধরো বাংলাদেশের একটা জায়গা, সেখানে বর্ডারের পরে হচ্ছে ইন্ডিয়া, এরকম কোন জায়গার বাংলাদেশের একটা এরিয়ার স্টাডি করলাম, ঠিক আছে। তো ওইটার উপর ডিপেন্ড করে আমি দেখবো কোরিলেট করে যে ইন্ডিয়া ঠিক পাশে যে ইন্ডিয়ার বর্ডারটা আছে বা ওই যে ওই এরিয়াটা, ওইখানকার যে রক নেচার এবং আমি যেটা স্টাডি করে আসলাম মাত্র বাংলাদেশে, দুটা মিলতেছে কিনা, এই যে কোরিলেট করা দুটার মধ্যে। এখন কোরিলেট আমরা কিসে করতেছি, ওই যে ওটার ফরমেশন বা কম্পোজিশন বলো, দুইটার মধ্যে কোনো মিল আছে কিনা বা দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, এগুলোকে বলা হয় কোরিলেট করা আর কি। তো এখন আমরা বলতে পারি স্ট্র্যাটিগ্রাফিটার মেইন অবজেক্টিভটা কি। অবজেক্টিভই হইতেছে যেমন আগে এত বছর, মিলিয়ন বিলিয়ন বছর ধরে যে এই যে ফরমেশন গুলা ক্রিয়েট হচ্ছে এবং রক ফরমেশন গুলো এইভাবে লেয়ার আকারে সিকোয়েন্স মানে ফর্ম হয়ে আসতেছে, এটাকেই রিকনস্ট্রাক্ট করে একটা জিওলজিক্যাল মডেল দ্বারা করানো। আমরা তো সব কেটে কেটে দেখতে পারবো না, বাস একটা জিওলজিক্যাল মডেলটা হইতেছে ক্রিয়েট করা এবং জানা সম্পর্কে, এটাই মেইনলি হচ্ছে স্ট্র্যাটিগ্রাফির মেইন আইডিয়া। এখন আমাকে তোমরা বলো যে স্ট্র্যাটিগ্রাফিটাকে আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি, আইডিয়াটা কি ক্লিয়ার? মোটামুটি বুঝি। মোটামুটি বুঝলে তো হবে না, এটা এরকম ভাবে মাথায় রাখতে হবে, ধরো আজকে থেকে 10 বছর পরে জিজ্ঞেস করলেও বলতে পারবা, এরকম ম্যাম ভাবে এখন আরেকবার সামারাইজ করলে। সামারাইজ। আচ্ছা, নরমালি যদি মানে সহজ ভাষায় মনে রাখতে চাও স্ট্র্যাটিগ্রাফি কি, স্ট্র্যাটিগ্রাফি হচ্ছে যে কোনো রক ফরমেশন, যেটা রক ফরমেশন বুঝতেছো? হ্যাঁ, রক ফরমেশনের যে ওর কম্পোজিশন বা মেইনলি হইতেছে ওটা নিয়ে পড়াশোনা, বা জিওলজির একটা ব্রাঞ্চ যেটা হচ্ছে ওই রক ফরমেশনের কি ধরনের কম্পোজিশন নিয়ে গঠিত, তার সিকোয়েন্স এবং কোরিলেশন নিয়ে পড়াশোনা করাটা হচ্ছে স্ট্র্যাটিগ্রাফির মেইন যে থিম সেটা। আচ্ছা, তোমরা কি লিথোলজি সম্পর্কে জানো? লিথোলজি কি? ধরো একটা আমি যদি বলি যে রক লিথোলজি, হ্যাঁ, তখন তুমি এই লিথোলজিটা টার্ম বলতে এটা কি পরিচিত তোমরা, লিথোলজি যে লিথোলজিটা কি? ম্যাম পাথর সম্পর্কে। পাথর সম্পর্কে বলতে লিথোলজি মানে হচ্ছে কোনো একটা অবজেক্ট বা যেটা বলো তার নেচার এবং টাইপ সম্পর্কে পড়াশোনা করা, ঠিক আছে। ফিজিক্যাল ক্যারেক্টার। হ্যাঁ, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক মানে হচ্ছে আমি যদি বলি যে রকের লিথোলজিটা মানে রক লিথোলজি দিয়ে কি বুঝাইতেছি, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে টাইপ অ্যান্ড নেচার অফ রক লেয়ার্স। একটা রক লেয়ার্স লিথোলজি যদি আমি পড়তে মানে পড়াশোনা করতে যাই, তখন আমি মেইনলি পড়বো হচ্ছে ওই রকটা কি টাইপ, ধরো সেডিমেন্টারি রক এবং রকের নেচার, ঠিক আছে, এটা সম্পর্কে পড়াশোনা জাস্ট লিথোলজি। হ্যাঁ, আর লিথোলজি হচ্ছে স্ট্র্যাটিগ্রাফির একটা পার্ট বলা যায়, একটা অংশ। স্ট্র্যাটিগ্রাফির আন্ডারে আমরা লিথোলজি নিয়ে মানে রকের লিথোলজি নিয়ে মেইনলি হচ্ছে, স্ট্র্যাটিগ্রাফি হচ্ছে রকের লিথোলজি নিয়ে পড়াশোনা করা। এখন বুঝা গেছে যদি সহজ ভাষায় মনে রাখতে চাও? হ্যাঁ এখন কিছুটা হ্যাঁ, এটাই ওই রকের লিথোলজি বলো বা রক লেয়ারের বা স্ট্রাটিফাইড রক বোঝানো হয়েছে। তো তো স্ট্রাটিগ্রাফি আমরা যখন পড়বো এটা একটু ভাস্ট লেভেলে পড়াশোনা। লিথোলজি যেমন একটা রক টাইপ আমি ডিফাইন করলাম, হ্যাঁ, আর স্ট্রাটিগ্রাফি হচ্ছে ধরো অনেকগুলো রক একসাথে লেয়ার আকারে আছে, সেই ক্ষেত্রে আমার স্ট্রাটিগ্রাফি হচ্ছে ওই জায়গায় ডিল করবে যে আমার এই রক লেয়ার স্ট্রাটিগ্রাফিটা জানতে হবে। তার মানে কি জানবো, রক লেয়ারে কি ধরনের রক আছে, কয় ধরনের রক আছে, ওই রক গুলার কম্পোজিশন কি, ওরা কিভাবে সিকোয়েন্সিয়ালি আছে এবং ওদের মধ্যে কোরিলেশনটা কি মানে রিলেশনটা কি, এটা জাস্ট এটা জানবো। লিথোলজি থেকে স্ট্র্যাটিগ্রাফি হইতেছে একটু ভাস্ট লেভেলে পড়াশোনা। আচ্ছা, আমরা সামনে আগাই, যখন এটা পড়বা আরো আরো ক্লিয়ার হবে জিনিসগুলো এবং আস্তে আস্তে ক্লিয়ার হবে এগুলো। এখন একদম নতুন তো, টার্মগুলোও নতুন, কথাগুলোও নতুন, জন্য একটু বুঝতে প্রবলেম হচ্ছে। আর না বুঝলে অবশ্যই বলবা, আমি তো অনেকক্ষণ বললাম বুঝতে পারতেছো বুঝতে পারতেছো, অনেকক্ষণ পর একজন অ্যান্সার দিলাম ম্যাম একটু
বললে ভালো হয়, বাকিটা চুপ করে আছো কেন? আচ্ছা, এর আগে আমি একটা কথা বলেছিলাম যে পেট্রোলিয়াম জিওলজিস্টটা কি করবে, রককে ইউনিট হিসেবে ডিভাইড করবে, দেন ইউনিটগুলোর নাম দিবে। তো এখন আমি বলি, যদি আমি রককে মানে রক ফরমেশনটাকে ইউনিট আকারে ডিভাইড করি, সেক্ষেত্রে যে ইউনিটগুলো বলা হয়, মানে মেইনলি রক ইউনিটগুলোকেই বলা হয় স্ট্রাটিগ্রাফিক ইউনিট, কারণ আমরা কিন্তু রক নিয়ে পড়াশোনা করতেছি। এক্ষেত্রে রক ইউনিট হচ্ছে স্ট্রাটিগ্রাফিক ইউনিট। তো সেকেন্ড কোশ্চেনটা দেখো যে হাউ দ্য রক ইউনিটস আর সাবডিভাইডেড। তো এখন কোশ্চেন আসতে পারে যে এই যে রক ইউনিটগুলো, এগুলোকে আমরা কিভাবে ডিভাইড করতেছি, যে একটা লেয়ার আছে রকের, এই লেয়ার গুলা কিভাবে ডিভাইড হচ্ছে একটা থেকে আরেকটা। যে ধরো যদি আমি সারফেসের আরো ভিতরে চলে যেতে চাই, তো দেখা যাবে যে উপরের একদম উপরের লেয়ারে যে রকটা আছে, একদম নিচের লেয়ারটিতে একদম আর্থের মিডল বলো যদি, সেখানে সেম লেয়ার নেই। এটা কেন হচ্ছে কোশ্চেন আসতে পারে, এবং এটা কিভাবে ডিভাইড করা হইতেছে। তো যেটা বলা হয়েছে যে মেইনলি রকের যে ইউনিটগুলো, এগুলো কিভাবে ডিভাইড করা হয়, কিভাবে, যে ধরো সেডিমেন্টারি, এখানে বলা হয়েছে সেডিমেন্টারি রক সিকোয়েন্স, যে সেডিমেন্টারি রকটা সারফেসে, হ্যাঁ, এবং সারফেসের নিচে বিনিথ দা সারফেস কিভাবে আছে, এগুলা মানে মেইনলি ডিভাইডেড করা হয় কিসের উপর ডিপেন্ড করে, লিথোলজির উপর ডিপেন্ড করে, রকের লিথোলজি। এখন লিথোলজি তো আমি আগে বলে আসলাম, লিথোলজি হচ্ছে মেইনলি একটা রকের টাইপ এবং নেচার, ঠিক আছে। তো আমি যখন মানে বাংলাদেশের স্ট্রাটিগ্রাফি পড়বো, তাহলে আমি কিভাবে স্ট্রাটিগ্রাফি গুলা সাবডিভাইড না সরি রক গুলা সাবডিভাইডেড করছি তার লিথোলজির উপর ডিপেন্ড করে। এটা খুব স্বাভাবিক না? ধরো তোমরা 5 জন স্টুডেন্ট আসো, এখন তোমরা 5 জন তো সেম না, তোমাদের মধ্যে অবশ্যই অনেক ডিফারেন্স আছে। তো এই ডিফারেন্স গুলা কি মিলি তোমাদের টাইপ এবং নেচারই তো, তাই না? তো আমি যদি তোমাদের আলাদা করতে চাই, সেক্ষেত্রে তো তোমাদের এই যে টাইপ এবং নেচারের উপর ডিপেন্ড করেই আমি আলাদা করবো। তো এটাই বলা হয়েছে যে হাউ দ্য রক ইউনিটস আর সাবডিভাইডেড, কিভাবে করা হয়, রকের লিথোলজির উপর ডিপেন্ড করে। এটা কি ক্লিয়ার? জি ম্যাম। জি এখন আমরা যাই যে তোমার ডিভাইডেড করার পরে আমি কিভাবে একটা থেকে একটা আলাদা করব। যেমন আমি বললাম, তোমাদের এক্সাম্পল দিলাম যে তোমরা 5 জন স্টুডেন্ট আছো, তোমাদের আমি লিথোলজির উপর ডিপেন্ড করে আলাদা করলাম। এরপর তোমাদের এক একটা নাম দিব আমি, আমার মনে রাখতে হবে তোমরা কে কোন জন, এটা তো আমার মনে থাকবে না। আমি জাস্ট দেখে তো মানে একটা চেহারা তোমাদের যদি বলি, তোমাদের পেজ দেখে তো মনে থাকলো না, আমার নাম অবশ্যই নাম দিতে হবে, এবং তোমাদের সবার তো আলাদা আলাদা নাম আছে। তো এটার জন্য ফার্স্ট অফ অল কি করা হয়, যে রক যে লেয়ারটা, সেটাকে হচ্ছে ফার্স্টে যে ফান্ডামেন্টাল ডিভাইড করা হয়, সেগুলোকে বলা হয় ফরমেশন, একটা রক ফরমেশন, ঠিক আছে। এখন ধরো তোমরা যদি কোনো পাহাড়ি এলাকা বা হিলি জায়গায় বা সমতল প্লেন বলো, প্লেন এরিয়ায় যাও, সেখানে দেখবা সব ফরমেশন কিন্তু সেম না। এটা সারফেসের উপরে বলো অথবা বিনিথ দ্য সারফেস বলো, ফরমেশন কিন্তু আলাদা। তো এই জন্য বলা হয় যে আগে যেটা ডিভাইড করা হয় রক লেয়ার গুলাকে, সেটা হচ্ছে মেইনলি ফান্ডামেন্টাল যে ইউনিটটা, সেটার নাম হচ্ছে ফরমেশন। তো ফরমেশনের ডেফিনেশনটা যদি আমি দেখি, সেটা হচ্ছে ফরমেশন ইজ ডিফাইন্ড অ্যাজ এ ইউনিট অফ লেয়ার্স, রক লেয়ারের এক একটা ইউনিট অফ ইউনিফর্ম রক, মানে বুঝতে পারতেছো, ইউনিফর্ম বলতে রক গুলা একই টাইপ, যেগুলো হচ্ছে ম্যাপেবল, মানে যদি সারফেসের উপর থাকে আমি ওইটা খুব সহজে হচ্ছে ম্যাপিং করা যাচ্ছে যদি সারফেসে হয়, এবং যদি সারফেসের নিচে হয় মানে বিনিথ দ্য সারফেস হয় বা সাব সারফেস হয়, সেই ক্ষেত্রে সেটা ট্র্যাকেবল, মানে ওটা আমি সন্ধান করে দেখতে পারতেছি, এরকম যে ভাগ করা হয়। এবং যে ইউনিট গুলা, সেগুলো হচ্ছে মেইনলি ফরমেশন, ইউনিফর্ম রকের যে ইউনিট গুলা, সেগুলোকে আমরা বলতেছি রক ফরমেশন, এক একটা রক ফরমেশন। এটা কি বুঝা গেছে? এটা কি ক্লিয়ার? ফরমেশন যদি আমি বলি, ফরমেশনটা কি, এক একটা রক টাইপ। জি ম্যাম, বোঝা গেছে। হ্যাঁ, এগুলো হচ্ছে এক একটা রক টাইপ, ফান্ডামেন্টাল যে ভাগটা রকের, সেটা হচ্ছে ফরমেশন। এখন দেখো ফরমেশনটা কিভাবে কম্পোস্ট হয়। ফরমেশনে একটা সিঙ্গেল রক টাইপও থাকতে পারে, ধরো একটা ফরমেশনে শুধু সেডিমেন্টারি রক আছে, এটাও একটা ফরমেশন। আবার দেখা গেল আরেকটা ফরমেশনে একের অধিক রক আছে, সেডিমেন্টারি রক আছে, সাথে একটা শেল লেয়ার আছে, একটা লাইমস্টোন আছে, এরকম হতে পারে। তো মেইনলি কথা হচ্ছে ফরমেশন বলতে যে অনেক মানে একটা রকই থাকবে, ইউনিফর্ম থাকবে, তা কিন্তু না। সেটার মধ্যে এক ধরনের রকও থাকতে পারে, এছাড়া দুই বা ততোধিক রকও থাকতে পারে।
এটা সামনে যখন ফরমেশন দেখবো আমরা আরো এক্সাম্পল দেখবো তখন দেখা যাবে যে একটা ফরমেশন আসলে বিভিন্ন ধরনের রকও থাকতে পারে। এখন দেখো এই রকম 2 বা এর বেশি 2 or more formations together form a group। তাহলে আমরা আগে পড়ে আসলাম ফরমেশন, যে ইউনিফর্ম রক গুলা, রক লেয়ার গুলা, এগুলাকে একটা ফরমেশন ফর্ম করে। এই ফরমেশন কয়েকটা ফরমেশন মিলে ক্রিয়েট করে, সেটা হইতেছে একটা গ্রুপ। সুরমা গ্রুপের নাম তো মোটামুটি মানে জানা, মানে শুনেছো তোমরা সুরমা গ্রুপ? হ্যাঁ, সুরমা গ্রুপটা হচ্ছে, দেখো এক্সাম্পল দেওয়া আছে। সুরমা গ্রুপ হচ্ছে বোকাভিল এবং বুমান ফরমেশনের, মানে এই দুইটা ফরমেশন মিলে হচ্ছে সুরমা গ্রুপ ফর্ম করেছে। আমি যদি সুরমা গ্রুপটাকে ভাঙি তাহলে আমি দেখবো সেখানে 2 ধরনের ফরমেশন আছে, একটা হচ্ছে বোকাভিল ফরমেশন, একটা হচ্ছে বুমান ফরমেশন। এখন নামগুলোর মধ্যে কনফিউজড হয়ে যেতে পারো, এই নামগুলো আসলে দেওয়া হয়েছে, আমি যেটা বললাম যে স্পেসিফিক ভাবে মনে রাখার জন্য অবশ্যই তো নাম দিতে হবে। সো গ্রুপ এবং ফরমেশনের নাম দেওয়া হয়েছে। এরপরে যখন ডিটেলস পড়বো তখন দেখবো যে একটা বোকাভিল ফরমেশন যে ধরনের রক আছে, একটা বুমেন ফরমেশনে ওই ধরনের রক থাকতেও পারে, নাও থাকতে পারে। রক টাইপ গুলা কি সেগুলো আমি সামনে পড়বো। এই জন্য দেখা গেছে যে আমি তো এটা ক্লিয়ার এখন যে একটা ফরমেশন গুলা কয়েকটা ফরমেশন মিলে একটা গ্রুপ ক্রিয়েট করতেছে। এখন আমরা যদি ফরমেশনটাকে ভাঙি, আরো ছোট করি, ঠিক আছে, তখন যে লেয়ার গুলা বের হইতেছে বা আরো যখন ক্লাসিফাইড করা হচ্ছে ফরমেশন, তখন যেই রক লেয়ারটা পাচ্ছি সেগুলো হইতেছে এক একটা ইউনিট। যেমন একটা ফরমেশন তুমি চিন্তা করে দেখো, একটা সেডিমেন্টারি রক লেয়ার আছে, একটা শেল রক আছে। সেক্ষেত্রে শেলের জন্য একটা ইউনিট, সেডিমেন্টের জন্য একটা ইউনিট। এটা কি ক্লিয়ার? তো এর আগে একটা এরিয়া, মানে এর আগে একটা ওয়ার্ড আমরা পড়ে এসেছি স্ট্র্যাটিগ্রাফির ডেফিনেশনে, যে কোরিলেশনটা কি। হ্যাঁ, তো এখন আমি আলাদা করে যদি কোরিলেশন তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে যে কোনো একটা এরিয়ার হচ্ছে, ধরো একটা লোকেশন, সাপোজ ওই লোকেশনের কয়েকটা এরিয়া আমি ডিভাইড করেছি, একসাথে তো সবগুলো আমি স্টাডি করতে পারবো না। ধরো একটা লোকেশন, আমাকে একটা জায়গা ফিক্সড করে দেওয়া হলো যে এতটুকু জায়গা তুমি একটা জিওলজিক্যাল স্টাডি রেডি করবা। তো সেক্ষেত্রে আমি দেখা গেল কি করব, কয়েকটা এরিয়া ডিভাইড করে নিব, যে এরিয়া এ বি সি এরকম। তো ধরো কোন একটা লোকেশনে আমার দুইটা এরিয়া আছে, টাইপ এ মানে এরিয়া এ এবং এরিয়া বি। তো আমি ফার্স্টলি কি করব, এরিয়া এটা স্টাডি করব। জিওলজিক্যাল স্টাডি মানে হচ্ছে রক লেয়ার গুলা বা রক ফরমেশনটা কি রকম। তো ফিগারটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? তাহলে দেখো এই যে টাইপ মানে এরিয়া এ যেটা, এটা হচ্ছে সারফেস, ঠিক আছে। তো ফার্স্টে বলতে হচ্ছে একদম লোয়ারে যদি যাই, যেটা আর এটা কি জানো, যদি এটা সারফেস হয়, ঠিক আছে, আর এটা যদি একদম বেস পয়েন্টটা হয় মানে বেসমেন্টটা হয়, এটা হচ্ছে ওল্ডেস্ট রক এবং সবচেয়ে উপরে যেটা থাকে সেটা ইয়ংগেস্ট রক। এটা জানো তোমরা? মানে এটা কেন হচ্ছে বুঝতে পারতেছো? কারণ যেটা বলে আসছি, ধরো একটা বেসিনে যখন একটা মানে একটা সেডিমেন্টের লেয়ার আসছে, ঠিক আছে, ওটা বসে গেছে অনেক বছর পর, মানে এরকম বছরের পর বছর সেডিমেন্টের লেয়ার গুলা কিন্তু একটার উপর একটা নতুন করে আসতেছে। তার মানে যেগুলো সবচেয়ে উপরে থাকবে সেগুলো সবচেয়ে রিসেন্ট এসেছে, তাই না? জি ম্যাম। বুঝতে পারছো? নতুন। এটাই আর কি, যেটা যেটা নতুন সেটা হচ্ছে উপরে থাকবে, ঠিক আছে। তো টাইপ এরিয়া এ যদি বলি, এখানে দেখো ইউনিট, আমি দুইটা ইউনিটে ভাগ করেছি। এটা এই যে একটা, এটা হচ্ছে ইউনিট 1। দেখো এটার ফরমেশনটা মানে ফিগারটা দেখো একই রকম, যদি ডটেড লাইন দেখো। তো এটাকে ডিফাইন করা হয়েছে যেটা ইউনিট 1, এবং এটা হচ্ছে মেইনলি প্রিডমিনেন্টলি স্যান্ডস্টোন, মানে এখানে সব বেশিরভাগ হচ্ছে স্যান্ডস্টোন, ঠিক আছে। তারপরে গেলাম আমি নিচে, সেটা হচ্ছে মানে এটা একটা ইউনিট শেষ হলো। এই ইউনিট শেষ হওয়ার পর দেখো এটার ফিগারটা একটু আলাদা। সো এটার অবশ্যই রক ফরমেশনটা এখানে আলাদার জন্য এভাবে ডিফাইন করা হয়েছে। তো এটা ইউনিট 2, এটা হচ্ছে অল্টারনেটিং স্যান্ডস্টোন এন্ড শেল। তো এটা যদি শেল হয়, এরপরে হচ্ছে দেখো স্যান্ডস্টোনের লেয়ার, এরপরে আবার শেল, এরপরে আবার স্যান্ডস্টোন, শেল, স্যান্ডস্টোন, একদম একদম লাস্টে গিয়ে দেখো স্যান্ডস্টোন আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে অল্টারনেটিভ লেয়ার গুলো, একটার উপর একটা, একটার উপর একটা, মানে রক টাইপ গুলো ডিফারেন্ট, এবং উপরে দেখো এটা রক টাইপ সেম। এই একটা এরিয়া আমি স্টাডি করে ফেললাম, ঠিক আছে। এরপরে দেখা গেল আমি আরেকটা এরিয়া যখন স্টাডি করতেছি, তখন আমি সেম ধরনের ফরমেশন পাচ্ছি। উপরে আমি পাচ্ছি হচ্ছে একদম স্যান্ডস্টোন সবগুলা, এবং নিচে এবং অল্টারনেটিং স্যান্ডস্টোন এবং শেল পাচ্ছি। দুইটা ফিগার বা দুইটা এরিয়া যদি বলো একদম সেম না, মানে মোটামুটি ওদের ফরমেশনটা সেম,
এটা কি মানে কিভাবে সেম বলতেছে এটা কি বুঝতে পারতেছো? দেখুন কোরিলেটেড করা আছে, দেখো যদিও ওদের মানে সিকোয়েন্স একটু ডিফারেন্ট, যেমন এখানে স্যান্ডস্টোনের লেয়ার হচ্ছে 2টা লেয়ার, আর এখানে ধরো 3টা লেয়ার, বা একটু মাঝখানে দেখো এটা একটা শেল লেয়ার আছে, বাট বেশিরভাগই স্যান্ডস্টোন। সো আমি এই দুইটার মধ্যে কোরিলেট করতে পারতেছি, বলতে পারতেছি যে হ্যাঁ এই দুইটা এরিয়া মোটামুটি সেম। সো এদের জিওলজিক্যাল যে সব কনসিকুয়েন্স গুলা বা যে কোনো ধরনের সামনে যে কাজগুলো বা রিপোর্ট গুলো আমি দিব, সেখানে বলতে পারবো যে টাইপ এরিয়া এ এবং এরিয়া বি দুইটা মোটামুটি কোরিলেটেড, বা বলা যায় যে একদম কোরিলেটেড। এটা কি বুঝা গেছে কোরিলেশনটা? জি ম্যাডাম। এরিয়া বির একদম নিচেরটা বসে সানিস। আচ্ছা শোনো, ঠিক আছে, এটা গেল কোরিলেশনটা তো বুঝে গেছে। তো এটার একটা এক্সাম্পল দেই, যে হচ্ছে এই মানে কোরিলেশনটা মানে কেন করা হয়, বা কোরিলেশনটা কেন করা হয়, বা কোরিলেটেড যে এটা মানে এটা করে আমাদের কি বেনিফিট পাচ্ছি আমরা, এটা আমি বলি। যখন হচ্ছে মানে এই যে স্টাডি গুলা, ঠিক আছে, আমি সামনে যে তোমাদের পড়াবো দুইটা টেবিল দেখাবো, ঠিক আছে, তো এগুলো হচ্ছে অনেক আগে, মানে ধরো একদম শুরুর দিকে জিওলজিস্টরা কিছু কাজ করে গিয়েছিলেন। এই বাংলাদেশের স্ট্র্যাটিগ্রাফি স্টাডি করার সময় জিওলজিস্টরা যে কাজগুলো করেছেন, দেখা গিয়েছে যে কি হয়েছে, ওখানে যে জিওলজিস্টরা ছিলেন তারা মানে মেইনলি হচ্ছে বলা যায় বাংলাদেশের সাথে যে আসাম আর মেঘালয় ইন্ডিয়ার ওই সময় মানে একদম অ্যাডজাসেন্ট, বাংলাদেশের সাথে যে আসাম মেঘালয়ের পার্টটা, ওখানে কিছু জিওলজিস্টরা আসাম মেঘালয়ের জিওলজিক্যাল স্টাডি গুলা করেছেন। তারপরে কি দেখানো হয়েছে যে যেহেতু একদম ক্লোজ বর্ডারে একদম পাশাপাশি, জাস্ট ল্যান্ড গুলাতে একদম পাশাপাশি, তো ওনারা বলে মানে রিপোর্ট দিয়ে গেছেন যে হচ্ছে আসাম মেঘালয়ের যে পার্ট গুলাতে যেরকম টাইপ আছে, এরিয়াটা যেরকম, ঠিক সেরকম হচ্ছে বাংলাদেশেও এক্সিস্ট করতেছে। মানে এটা ফার্দার হচ্ছে কি আর তোমার ফার্দার মানে আর স্টাডি করা হয়নি, মানে বাংলাদেশটা আলাদা করে আর স্টাডি করা হয়নি। ধরো টাইপ এরিয়া এরিয়া এ আমি স্টাডি করে ফেলেছি, এটা ধরো আসাম এরিয়াটা, আসাম এবং মেঘালয় পাশেই হচ্ছে এরিয়া বি পড়তেছে বাংলাদেশের মধ্যে, ঠিক আছে, তো বলা হয়েছে ঠিক আছে এরিয়া এটা এরকম এরিয়া বিটা এরকম, হ্যাঁ দুইটা ফরমেশন সেম। মানে কোরিলেশন মেইনলি এভাবেই করা হয়, বলা যায় হইতেছে শর্টকাটে কাজ করার জন্য। আর স্বাভাবিক এত 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 ফরমেশন আমি তো সব স্টাডি করতে পারবো না, আমাকে এইভাবে কোরিলেট করেই একটা বেসিক আইডিয়া নিতে হবে। ঠিক আছে, বুঝা গেছে কেন কোরিলেশন করা হয়? জি জি ম্যাম। ম্যাডাম। এখন একটা ডেফিনেশন আছে, এটা এক্সামে আসতে পারে, যে টাইপ এরিয়া, এরিয়া তো আমি পড়ালাম, এখন মানে ডেফিনেশন পরীক্ষা আসতে পারে যে টাইপ এরিয়া দিয়ে তুমি কি বুঝতেছো। একটা বেসিক, এটা হচ্ছে যে ধরো কোনো একটা এরিয়াতে বা একটা স্ট্র্যাটিগ্রাফিক ইউনিট যদি বলি, যেমন টাইপ এ এরিয়া মানে এরিয়া এটা আমি আগে স্টাডি করে ফেলেছি, হ্যাঁ স্টাডি করে অলরেডি এটার সম্পর্কে একটা রিপোর্ট আমি এস্টাবলিশ করে ফেলছি, তো এই এরিয়াটাকে আমি ধরবো টাইপ এরিয়া, এবং ওই এলাকা মানে ওই লোকেশনের জন্য বা ওই রিজিয়নের জন্য এরিয়া এটা হচ্ছে টাইপ এরিয়া। ওকে, ক্লিয়ার? আরেকবার ম্যাডাম, আরেকবার। টাইপ এরিয়া হচ্ছে, আমি সহজ ভাষায় বুঝাই যে এমন ধরো যদি এরিয়া এটা আমি একটা স্ট্র্যাটিগ্রাফিক ইউনিট বলি, ঠিক আছে, ইউনিট যদি বলি, স্ট্র্যাটিগ্রাফিক তো তোমাদের ক্লিয়ার, স্ট্র্যাটিগ্রাফিকটা কি, যে কোনো একটা রক লেয়ারের ফরমেশন কম্পোজিশন বা লিথোলজি, ঠিক আছে, তো ওই ধরনের একটা ইউনিট আমি স্টাডি করলাম একটা রিজিয়নের জন্য বা একটা লোকেশনের জন্য। যেটা আমি ফার্স্টে স্টাডি করব, একদম শুরুতে যেটা আমি মানে পড়াশোনা করব, যেটা নিয়ে স্টাডি করব, এবং ওইটা আমি এস্টাবলিশ করে ফেলবো যে হ্যাঁ এই যে একটা ইউনিট, এটার ফরমেশন এরকম, কম্পোজিশন এরকম, তাহলে ওই রিজিয়ন বা ওই লোকেশনের জন্য ওই এরিয়াটা হচ্ছে টাইপ এরিয়া, একটা স্ট্যান্ডার্ড বলা যায়। আমি যেটা তোমাকে এক্সাম্পল দিলাম, যে ধরো আমাকে একটা লোকেশন হ্যান্ড ওভার করা হয়েছে, যে আপনি ধরো আমি একজন জিওলজিস্ট, আপনি এই এরিয়াটার বিস্তারিত আমাদেরকে একটা রিপোর্ট দিবেন। তো সেক্ষেত্রে আমি কি করলাম, টাইপ এরিয়া অনেকগুলা মানে ডিভাইড করে ফেলাম, এ বি সি ডি। সবার প্রথমে আমি এ যে এরিয়া এরিয়া এ সেটা আমি স্টাডি করলাম, এবং স্টাডি করে দেখলাম যে আমি সব ধরনের রিপোর্ট পেয়ে গিয়েছি, ফরমেশন পেয়ে গিয়েছি, কম্পোজিশন পেয়ে গেছি। তখন আমি ওইটার একটা নাম দিব, একটা ইউনিট, ধরো ইউনিট 1 দিলাম,
তো ওই যে ইউনিট 1 বা এরিয়া এ এর জন্য যে ইউনিট 1 সেটা হচ্ছে ওই পুরো লোকেশন আমাকে যেটা হ্যান্ড ওভার করা হয়েছে, যতটুকু জায়গা বলা হয়েছে যে আপনি স্টাডি করবেন, সে পুরো এরিয়াটার জন্য ওই জাস্ট ওই ইউনিটটা বা ওই এরিয়াটা হচ্ছে টাইপ এরিয়া। এখন কি ক্লিয়ার? আমি অনেক বেশি কথা বলছি এটার জন্য, ঠিক আছে? এখন তুমি ডেফিনেশনটা যদি পড়ো দেখবা যে একদম ইজি। area where a particular stratigraphic unit was first studied and established is called type area for that unit। যেটা আমি একটা एग्जांपल দিলাম আসাম, মেঘালয় আর বাংলাদেশ, যে জিওলজিস্টরা হচ্ছে আসাম এবং মেঘালয়ের একটা এরিয়া ওরা স্টাডি করে ফেলছে, বাংলাদেশটা করেনি, ওরা জাস্ট কোরিলেট করে দিয়েছে যে হ্যাঁ বাংলাদেশের এই পার্টটার ফরমেশন আসাম এবং মেঘালয়ের সাথে মিলে যাচ্ছে। তো ওই আসাম আর মেঘালয়টা হচ্ছে এই ক্ষেত্রে টাইপ এরিয়া। এটা কি ক্লিয়ার? আমরা স্ট্যান্ডার্ড ধরে করি না অনেক কিছুর ভ্যালু, যে এটা স্ট্যান্ডার্ড ভ্যালু, তো টাইপ এরিয়া অনেকটা ওই টাইপের একটা টার্ম। ঠিক আছে, আমরা সামনে আগাই। এরপরে যদি তোমরা না বুঝো লেকচার পড়বা, এরপরের ক্লাসে আমাকে অবশ্যই কোশ্চেন করবা। এখন আমরা পড়বো মেইনলি বাংলাদেশের স্ট্র্যাটিগ্রাফি, মানে হচ্ছে কি কি গ্রুপ আছে, কি কি ফরমেশন আছে। এই এখন যেটা পড়াচ্ছি এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য, মেইনলি এই জিনিসগুলো খুব আগেগুলো অবশ্যই লাগবে বেসিক, বাট এই জিনিসগুলো যদি কোশ্চেনের জন্য বলি একদম যে এগুলা খুব ইম্পর্টেন্ট একটা পড়া। তো ম্যাপটা দেখো, ম্যাপে হচ্ছে তোমরা তো পরিচিত এখন স্টেবল প্ল্যাটফর্ম আর জিও সিনক্লাইন প্ল্যাটফর্মের সাথে পরিচিত না তোমরা? দুইটা জোন বাংলাদেশের, একটা হচ্ছে নর্থ ওয়েস্টে, একটা সাউথ ইস্টে। তো দেখো ম্যাপটা যদি দেখো, স্টেবল প্ল্যাটফর্মের জন্য একটা টেবিল এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? আরেকটা দেওয়া হয়েছে তোমার ডিপ বেসিনের জন্য একটা টেবিল। এখন আমি টেবিলের যদি সামনে যাই, প্রথম টেবিল যেটা সেটা হচ্ছে আমার স্ট্র্যাটিগ্রাফিক সাকসেশন অফ স্টেবল প্ল্যাটফর্ম এরিয়া অফ বাংলাদেশ। আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে স্টেবল প্ল্যাটফর্মের জন্য একটা স্ট্র্যাটিগ্রাফিক সাকসেশন করবো। সাকসেশন বলতে হচ্ছে সিকোয়েন্স, ঠিক আছে, যে ফরমেশনটা কিভাবে আছে। তো ফিগারটা আগে একবার দেখো, এটা এখন বুঝবা না, ফার্স্টে প্রথমে বুঝবে না। তো আমি যদি প্রথম কলামটা দেখি সেটা হচ্ছে এজ। এজ গুলার নামগুলো দেখো, তোমাদের পরিচিত হওয়ার কথা, জিওলজিক্যাল টাইম স্কেলে পড়ে এসেছো যে মায়োসিন এজ বা অলিগোসিন। মেইনলি এজ গুলা কিভাবে ডিফাইন করা হয় বলতো, যে আজ থেকে বা এই স্টাডিটা যখন করা হয়েছে তার থেকে এত মিলিয়ন বিলিয়ন বছর আগে। তো এই কলামের প্রথম কলামের একদম লাস্ট রোতে যদি তোমরা চলে যাও, এখানে লেখা আছে প্রিক্যাম্বিয়ান ক্রিস্টালাইন বেসমেন্ট। এটা হচ্ছে এই টেবিলটা কিন্তু স্টেবল প্ল্যাটফর্মের জন্য, আমি ওই স্টেবল প্ল্যাটফর্মের ফরমেশন পড়তেছি, ঠিক আছে, বা স্ট্র্যাটিগ্রাফি পড়তেছি। তো একদম বেসমেন্টে যদি চিন্তা করি, ঠিক আছে, যেমন ধরো আমি স্টেবল প্ল্যাটফর্মের মানে বগুড়া বা দিনাজপুর ওই শেলফে গেলাম, আমি স্টাডি করতেছি, তাহলে একদম ভিতরে মানে সারফেস থেকে একদম লাস্ট বলা যায় যে বেসমেন্টটা সারফেস থেকে নিচের দিকে বা সাবসারফেস জোনে একদম যে প্রথম লেয়ারটা, এটা কিন্তু একদম উপর থেকে নিচে কিন্তু যত যাচ্ছে সেটা মানে একদম ওল্ডেস্ট কিন্তু। তো ওইটা হচ্ছে একটা ক্রিস্টালাইন বেসমেন্ট। সেটা কোন এজের? প্রিক্যাম্বিয়ান এজ যদি বলি, যে প্রিক্যাম্বিয়ান এজটা মনে হয় আজ থেকে 600 মিলিয়ন বছর আগের, ঠিক আছে। এই এজে একটা ক্রিস্টালাইন বেসমেন্ট আছে। এবং এটা কি কি দিয়ে, মানে রক টাইপটা কি দেখো, ইগনিয়াস এবং মেটামরফিক রক। ইগনিয়াস মেটামরফিক রক মেইনলি কোথা থেকে আসে বলো তো? ওই যে ভলকানিক ইয়াগুলা বা হচ্ছে লার্ভা, লাভা, মেগমা, এগুলা থেকেই তো আসে। তাহলে আর্থের একদম যদি সেন্টারে চিন্তা করি, ওখানে তো মানে একদম হট লাভা বা মেগমা গুলাই আছে। তো ওইখান থেকে ক্রিয়েট হয়েছে এই বেসমেন্টটা, ঠিক আছে। এই বেসমেন্ট থেকে উপরের লেয়ারটা হচ্ছে, ঠিক যদি বলি সেটা হচ্ছে মানে কোন সময়ে গিয়ে, এটা হচ্ছে পার্মিয়ান এজে গিয়ে। পার্মিয়ান এজটা কখন? আজকে থেকে ধরো 250 or 290 মিলিয়ন ইয়ার্স আগে এটা ফর্ম করেছে পার্মিয়ান এজে। এবং এটার এখানে রক টাইপটা কি দেখো, আগে রক টাইপটা যদি আমি দেখি, যে মোস্টলি হার্ড স্যান্ডস্টোন উইথ সাম কোল লেয়ার্স, ফিউ শেল এন্ড কংগ্লোমারেট। তো এই ধরনের রক টাইপটা আছে, হ্যাঁ। এবং এটার থিকনেস, এই ধরনের রক টাইপটা কতটুকু থিকনেস আছে? প্রায় 1000 মিটার। তো এটাকে ফার্দার স্টাডি করে এই যে দেখো 3 নাম্বার কলামটা যদি আমি দেখি, দেখা যাচ্ছে 3 নাম্বার কলামটা হচ্ছে ফরমেশনের কলাম। এখানে দুইটা ফরমেশন পাওয়া গিয়েছে 1000 মিটারের মধ্যে, সেটা হচ্ছে পাহাড়পুর এবং কুচমা। এটা দুইটা ডিভাইড করা হয়েছে
ওদের কোনো জিওলজিক্যাল ডিফারেন্সের উপর ডিপেন্ড করে। ধরো ওদের লিথোলজিতে হালকা, যেমন ধরো পাহাড়পুরে আমি যে ধরনের রকটা পেয়েছি কুচমাতে একটু ডিফারেন্ট, ঠিক আছে? তো এই দুটা ফরমেশন করা হয়েছে, বা এই দুটো হচ্ছে সেম ফরমেশন মোটামুটি। দুইটার মধ্যে দেখো পাহাড়পুর আর কুচমা যদি দুইটা ডিভাইড করি, দুইটার হচ্ছে রক টাইপ সেম। এবং এটা কোথায় পড়তেছে, এই পাহাড়পুর এবং কুচমা গোন্দওয়ালা গ্রুপ আমি আগে পড়িয়ে এসেছি না তোমাদেরকে, যে ওই কন্টিনেন্টাল যে ড্রিফট হয়, তারপরে হচ্ছে ওখানে গোন্ডওয়ানা পড়ে এসেছো না? মানে মনে আছে কিনা এই টার্মটা, পরিচিত কিনা তোমরা? জি ম্যাম। ওখানে মানে যদিও ভুলে যে থাকো তাহলে হচ্ছে আগের লেকচারটা দেখবা, ওখানে হচ্ছে গোন্ডওয়ানা সম্পর্কে ভালো বিস্তারিত বলা আছে। তো আমি তো পড়িয়ে আসলাম যে কয়েকটা ফরমেশন মিলে একটা গ্রুপ ক্রিয়েট করতেছে। এই যে গোন্ডওয়ানা গ্রুপ, এটার ফরমেশন গুলা দেখো, রাজমহল ট্র্যাপ, পাহাড়পুর, কুচমা। আচ্ছা, এভাবে পড়ালে হচ্ছে গিয়ে বুঝতে একটু প্রবলেম হচ্ছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, ওই আমার হচ্ছে ডকুমেন্ট ক্যামেরাটা অন হচ্ছে না, তো আমি তোমাদেরকে ফিগারটা এঁকে বুঝাতে পারতেছি না আসলে। এটা হচ্ছে ওভাবে দেখিয়ে দিলে তোমরা একটু ক্লিয়ার হতো। তো আমি বলি তোমাদেরকে যে আমি তো মানে বলে আসলাম আগে যে একটা গ্রুপ বা দুইটা বা তিনটা, এর থেকে বেশি বা একটা, এটা এতগুলো ফরমেশন মিলে একটা গ্রুপ আমরা পাচ্ছি। তো এখানে আমি দেখি যদি যে গোন্ডওয়ানা একটা গ্রুপ, হ্যাঁ, এজ এর পরে যে কলামটা এটা হচ্ছে গ্রুপের কলাম। এখানে আমি দেখো একটা গ্রুপ নিচে পাইতেছি, একদম একদম ওল্ডেস্ট যদি বলি, নিচের দিকে যত যাবো সারফেসে সেটা তো একদম ওল্ডেস্ট গ্রুপ বলা যায় বা লেয়ার বলা যায়। তো গোন্ডওয়ানা গ্রুপের মধ্যে কি কি ফরমেশন আছে? একটা হচ্ছে রাজমহল ট্র্যাপ, আরেকটা হচ্ছে পাহাড়পুর বা কুচমা, ঠিক আছে? তো এই ক্ষেত্রে পাহাড়পুর কুচমার রক টাইপ গুলা সেম, এটা একটা ফরমেশন। এবং রাজমহল ট্র্যাপ যেটা, সেটা আরেকটা ফরমেশন, এবং এটার রক টাইপ দেখো একদম অন্যরকম, যে হচ্ছে ভলকানিক রক লেয়ার আছে এটার মধ্যে, ঠিক আছে? তারপরে এই দুটা মিলিয়ে দেখা গেল যে আমি, এবং এটা দেখো গোন্ডওয়ানার উপরের লেয়ারটা হচ্ছে রাজমহল ট্র্যাপ এবং শিবগঞ্জ ট্র্যাপ নিয়ে ফর্ম করেছে, এবং লোয়ার লেভেলটা যদি বলি বা গোন্ডওয়ানা গ্রুপের লোয়ার যে লেয়ারটা, সেটা হচ্ছে পাহাড়পুরের কুচমা নিয়ে একইভাবে। এবং দেখো তোমার গোন্ডওয়ানা গ্রুপের আপার যে রাজমহল ট্র্যাপ, সেটা যেটা ক্রিয়েট হয়েছে সেটার এজটা হচ্ছে ডিফারেন্ট। পার্মিয়ান এজেই কিন্তু ওর আপার গ্রুপটা ফর্ম করেনি। আপার গ্রুপ কখন এসেছে? জুরাসিক এজে। মানে পার্মিয়ান এজ যদি 250 বছর আগে হয় তাহলে আরো পর, যেমন জুরাসিক এজ হচ্ছে ধরো 200 মিলিয়ন ইয়ার্স অ্যাগো, মানে পার্মিয়ান এজ শেষ হয়ে যাওয়ার পরে জুরাসিক এজ এসেছে, তখন হচ্ছে আমার গোন্ডওয়ানা গ্রুপের আপার যে ফরমেশন সেটা ক্রিয়েট হয়েছে, সেটা কি ব্যাসাল্টিক বা ভলকানিক রক লেয়ার। এরপরে আস্তে আস্তে আমার যখন আরো এজ উপরের দিকে এসেছে, মানে কি সময় কমতে শুরু করেছে, আজ থেকে ওই সময়ের হিসেবটা কমতে শুরু করেছে, গ্রুপের ফরমেশন চেঞ্জ হচ্ছে, দেখো। তো এটা মেবি জয়ন্তিয়া বা এরকম একটা গ্রুপ বলা হয়। তো এটার আন্ডারে কি কি ফরমেশন আছে? বগুড়া, কপিলি শেল, সিলেট লাইমস্টোন, টুরা স্যান্ডস্টোন, ঠিক আছে? তো এগুলার এই ফরমেশনের আবার দেখো রক টাইপ আলাদা। যেমন টুরা স্যান্ডস্টোনের জন্য রক টাইপটা হচ্ছে মেইনলি স্যান্ডস্টোন, সিলেট লাইমস্টোনের রক টাইপ হচ্ছে লাইমস্টোন, কপিলি শেলের তোমার রক টাইপ হচ্ছে শেল টাইপ, আর বগুড়া যদি বলি সেটা হচ্ছে স্যান্ডস্টোন এবং শেল মিলিয়ে। তাহলে এই টেবিলটা কি মেনলি ক্লিয়ার হয়েছে? যে ফার্স্ট তোমাকে দেওয়া হয়েছে ধরো একটা স্টেবল প্ল্যাটফর্মের
স্ট্র্যাটিগ্রাফিক একটা সিকোয়েন্স দেখানো হয়েছে, সেখানে এজ দেয়া হয়েছে এবং গ্রুপ কি কি গ্রুপ আছে, তাহলে আমরা বলতে পারি যে স্টেবল প্ল্যাটফর্মের গ্রুপ আছে 2টা এবং এই গ্রুপের আন্ডারে ফরমেশন আছে আরো কিছু। এবং দেখো এই বগুড়া যে ফরমেশন, এই ফরমেশনের উপরে এখানে কোনো গ্রুপের নাম নেই, তার মানে এখানে আসলে কোনো গ্রুপ ওইভাবে স্পেসিফিক ভাবে দেওয়া হয়নি। বাট বগুড়ার উপরে একটা জামালগঞ্জ একটা ফরমেশন ক্রিয়েট হয়েছে, যেটা হচ্ছে বলা যায় যে মানে এটা এখানেও অল্টারনেটিভ স্যান্ডস্টোন, মানে বগুড়া এবং জামালগঞ্জের দেখো ফরমেশন রক টাইপ কিন্তু সেম, বাট ফরমেশনের নামটা দেওয়া হয়েছে ডিফারেন্ট, ঠিক আছে। এরপরে দেখো জামালগঞ্জের উপরে আছে হচ্ছে ডুপিটিলা, ডুপিটিলাতে হচ্ছে কম্প্যাক্ট স্যান্ডস্টোন আছে এবং একদম সারফেস যদি আমি বলি স্টেবল প্ল্যাটফর্মের, সেখানে হচ্ছে ক্লে আছে যেটা একটু রেডিশ টাইপের দেখতে এবং এটা থিকনেস 40 মিটার। আচ্ছা, এই টেবিলটা কি ক্লিয়ার হয়েছে যেটা কিভাবে সিকোয়েন্স করা হয়েছে? আসলে এটা আমি তোমাদের যদি ফিগার দিয়ে বুঝিয়ে দিতে পারতাম যে কোন লেয়ারটা নিচে, আমি নেক্সট ক্লাসে ট্রাই করবো, এটা এই ক্লাসে তোমাদের দেখানোর ইচ্ছে ছিল বাট ক্যামেরাটা একটু প্রবলেম করতেছে, তো নেক্সট ক্লাসে আমাকে একটু মনে করাই দিবা, আমার মনে থাকবে, বাট আমার যদি মনে থাকে তাহলে বলবা যে ম্যাম এরকম একটা টেবিল বুঝিয়ে দেওয়ার কথা ছিল, তখন আমি দেখিয়ে দিব, ঠিক আছে, কারণ আজকে টাইম প্রায় শেষ। বাট এমনি কি বেসিকটা ক্লিয়ার হয়েছে যে এই টেবিলটা কিভাবে, মানে সিকোয়েন্সটা কিভাবে হয়েছে? জি ম্যাম। আসলে হয়েছে, কারণ এটা কিন্তু একটু মানে ক্রিটিক্যাল তো, বাট যখন পড়বা তখন দেখবা যে জিনিসগুলো ক্লিয়ার, এগুলা মেইনলি। আর এই দুইটা টেবিল, এটা একটা টেবিল স্টেবল প্ল্যাটফর্মের জন্য, আরেকটা হচ্ছে তোমার বেসিন এরিয়ার জন্য, দুইটা টেবিল আছে, এজ, গ্রুপ, ফরমেশন এবং ফরমেশনের রক টাইপ। তো এই দুইটা টেবিল হচ্ছে এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। এজ গুলোর সাথে তোমরা পরিচিত, এজ হচ্ছে টাইমের হিসাব। গ্রুপ তো বললাম, কয়েকটা ফরমেশন মিলে একটা গ্রুপ। ফরমেশনও হচ্ছে তোমার রক টাইপের উপর ডিপেন্ড করে আলাদা, যেমন এখানে এক একটা ফরমেশনের রক টাইপ দেখো আলাদা। তো এই বেসিকটা কি ক্লিয়ার যে টেবিলটা আসলে কিভাবে ফর্ম করেছে? জি ম্যাম। এতটুকু কি ক্লিয়ার মনে হচ্ছে না কি ম্যাম শুনে? আচ্ছা, সমস্যা নেই, আমি নেক্সট ক্লাসে আরো মানে ডিটেলসে বুঝিয়ে দিব এটা। আরো কিছু আসলে পড়ানো ছিল, এখন তো টাইম নেই পড়ানো বলতে, বেসিকটা ক্লিয়ার করার জন্য নেক্সট ক্লাসে না হয় আমি এই শুরুতে আমি হচ্ছে আজকের লেকচারে কিছু পড়াবো, আর নতুন একটা আগামী ক্লাসে শুরু করবো যে অরিজিন অফ পেট্রোলিয়াম, মানে এখন পেট্রোলিয়াম অয়েল গ্যাসের মধ্যে যাব আমরা, এতক্ষণ সারফেস নিয়ে পড়াশোনা করেছি, তো সারফেসের ভেতরে যাব, ঠিক আছে। তো তোমরা একটু লেকচার গুলো দেখবা, কারণ একদম নতুন তো টার্ম গুলো দেখা যাবে পরবর্তী মানে পরের লেকচার তোমাদের বুঝতে প্রবলেম হয়, আমারও দেখা যাচ্ছে বুঝাতে প্রবলেম হবে বা জিনিসগুলো তোমাদের মনে থাকবে না, ঠিক আছে। আচ্ছা, আজকে কি সিয়ার যে ও আসেনি, সাদমান? আচ্ছা আমি বলে দেই, ম্যাম উনি ম্যাম সে আছে ম্যাম নাই। না, সাদমান মনে হয় আজকে জয়েন করেনি। আচ্ছা শোনো, সানডে তো আমার ক্লাস আছে তোমাদের সাথে 12টায়, তো আমার একটু ডিলে হতে পারে। অন্য অন্য টিচারে কিছু বলছেন সানডের ক্লাস নিয়ে, যে ওনারা ক্লাস নিবেন নাকি ডিলে হবে? না এখনো কিছু বলার নাই, আপাতত সব শিডিউল মতোই আছে। আচ্ছা, শিডিউল মতো আছে, তাহলে আমারটাও থাকলো। আমি এমনিতে সিআর কে বলেছিলাম অন্য একটা শিডিউল দিতে, আমি সানডে ক্লাস নিব না, বাট এখন জানিয়ে দিচ্ছি, ওকে আমি পরে বলে দিব যে সানডে ক্লাসটা হচ্ছে 12টায় শিডিউল থাকলো, যদি না হয় আমি তোমাদেরকে জানিয়ে দিব আগে, ঠিক আছে, ওই দিন জানাবো, সানডে জানিয়ে দিব, ঠিক আছে। তো আপাতত হচ্ছে এই পর্যন্তই। আর হচ্ছে সানডে তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব এই চ্যাপ্টারটার উপর। সানডে যদি এই চ্যাপ্টারটা পুরোপুরি একদম মানে ক্লিয়ার হয়ে যায়, এই দুইটা টেবিল তো আমি আজকে বুঝিয়ে দিলাম, এরপর তোমরা একটু বাসায় পড়বা, তাহলে বুঝবে। এটা কিন্তু কঠিন কিছু না, এটা একদম মুখস্থ টাইপ, মানে তোমার জাস্ট নামগুলো মুখস্থ করতে হবে এই আর কি, বাট পরীক্ষায় আসবে এই জন্য হচ্ছে জিনিসটা পড়া লাগবে। এমনি বেসিক এটা মোটামুটি আগে যেগুলো পড়লাম এই আর কি, ঠিক আছে। তো হচ্ছে সানডে 12টায় থাকলো ক্লাস, ক্যান্সেল হলে তো জানিয়ে দিব। আর স্লাইডটা হ্যাঁ দিয়ে, পরীক্ষায় কি হ্যাঁ বলো। পরীক্ষায় কি এ ধরনের চার্টই আসবে, মানে হ্যাঁ হ্যাঁ, মানে পরীক্ষায় এজ একদম গ্রুপ ফরমেশন লিখতে ফিগারটা পারো? দেখো যেভাবে লেখা আছে না, স্ট্র্যাটিগ্রাফিক সাকসেশন অফ স্টেবল প্ল্যাটফর্ম, একদম কোশ্চেন সেম এরকমই আসবে, বুঝছো, মানে যদি আসে। আমি বলতেছি না কিন্তু দুটেই আসবে, আমি বলতেছি পরীক্ষায় আসলে কোশ্চেনটা একদম ইজিলি এভাবেই আসবে, এবং তুমি এই সুন্দর করে টেবিলটা এভাবে দিয়ে দিবা, টেবিল আকারে লিখলে দেখতে সুন্দর লাগে, মার্কস ভালো পাওয়া যায়। বা তোমাদের ইচ্ছা, আসলে ইনফরমেশন ঠিক থাকলেও হয়, বাট যেটা আমি বললাম অ্যাডভান্স, যেটা হচ্ছে টেবিল, এভাবে টেবিল করে যদি দাও দেখতে সুন্দর লাগবে। এবং এটার জন্য তোমার নামগুলা সেম, যেমন এজ যেরকম নতুন নতুন নাম মুখস্থ করতে হবে এগুলা কিন্তু না, নামগুলা সেম, একটু গ্রুপের নাম আর ফরমেশনের নামগুলো একটু মনে রাখতে হবে, প্র্যাকটিস করলে হয়ে যাবে এটা।
ঠিক আছে, পরীক্ষা লাগবে এই দুইটা ফিগার। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে সানডে 12টায় ক্লাস, দেখা হবে ইনশাল্লাহ। আর হচ্ছে একটু পড়াশোনা করবা, এগুলা একটু পড়ে রাখবে, না হলে পরীক্ষার সময় দেখা যাবে হুট করে সব খুলে গেছে, ওপেন হয়ে গেছে, ভার্সিটি পরীক্ষা নিয়ে নিচ্ছে, তখন একদিন প্রেসার পড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমি স্লাইডটা দিয়ে দিব, পরে মেইল করে দিব সবাইকে। আচ্ছা ঠিক আছে।